দিতে না। কটন বিড়িতে আছে, আমার ফাইলেও আছে। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদের পর আবার অনেকদিন পরে আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডায় আসলাম। এবং এলিট ফ্রিল্যান্সার আড্ডায় আমরা আসলে সবসময় চেষ্টা করি আমাদের যে সমস্ত সফল ফ্রিল্যান্সাররা খুব ভালো একটা স্টেজে চলে গেছে তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন, ইনসাইট শেয়ার করার জন্য, যারা আসলে নতুন যারা আছে তারা আসলে প্রপার একটা গাইডলাইন পায়। বা এই যে আমার সাথে আছে সাইফুল শাকিল, ও 500-র উপরে আপওয়ার্কে কাজ কমপ্লিট করছে। এই যে একটা এক্সপিরিয়েন্স, এই যে একটা ফ্যাক্টর, সে আসলে মার্কেট প্লেসে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কাজ করতেছে, কিভাবে কাভার লেটার লিখতেছে, কিভাবে আসলে ক্লায়েন্ট কনভিন্স করতেছে, এইগুলোর যে একটা রিয়েল লাইফ আইডিয়া যেটা আমরা আসলে এরকম সাকসেসফুল ফ্রিল্যান্সারদের কাছ থেকে পেয়ে থাকি। দ্যাটস ওয়াই আমাদের এই আয়োজন এলিট ফ্রিল্যান্সার আড্ডা। সাইফুল শাকিল, কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো তুমি আপওয়ার্কে এখন প্রায় 500-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছো, এবং কোন নিশে কাজ করতেছো, এবং মানে কি টাইপের কাজ এখন আসলে বেশি করা হচ্ছে? নিশ বলতে এখানে যেটা হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেস সিএমএস এর উপরে কাজ করা হয়। তো নিশটা হচ্ছে র্যান্ডম হয়ে যায়, কখনো দেখা যাচ্ছে যে আমি কাস্টম ফাংশনালিটির উপরে কাজ করি, হয়তো থিম ডেভেলপমেন্ট করা লাগে বা প্লাগইন ডেভেলপমেন্ট করা লাগে, আবার কখনো দেখা যাচ্ছে ল্যান্ডিং পেজ করা লাগে, আবার দেখা যাচ্ছে যে ফুল একটা ওয়েবসাইট ক্রিয়েট করা লাগে। বেসিক্যালি হচ্ছে যে আমাকে দুটা জিনিসের উপরে বেশি কাজ করা লাগে, যে প্রবলেম ফিক্স, যেটা হচ্ছে যে হয়তো কাস্টম ফাংশন ইনক্লুড করা লাগতেছে, বা দেখা যাচ্ছে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করা লাগতেছে। গ্রেট। তো এই যে 4-5 বছরে এই যে একটা খুব ভালো একটা স্টেজে চলে আসলাম, তো এখন তোমার মানে সবার একটা কোশ্চেন থাকে, ভাই কেমন কানেক্ট বা কেমন আমি আপওয়ার্ক যেহেতু এখন পুরোটাই স্পেন্ডিং এর একটা জায়গা বা ইনভেস্টমেন্টের একটা জায়গা, যেখানে আমি আসলে ক্লায়েন্ট পেতে গেলে অবশ্যই আমাকে ইনভেস্ট করতে হবে। ইন দ্যাট কেস তোমার পার উইক আসলে কেমন কস্ট যায় ডিউরিং বিডিং, অথবা আমরা যদি বলি অ্যাভেলেবল ব্যাচ, প্রোফাইল বুস্টিং, সব কিছু মিলে পার উইকে এভারেজে কেমন কস্টিং যাচ্ছে? এটা যেটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলি, যে অনেক বিগিনার আমার সাথে কন্ট্রাক্ট করে, এবং দেখা যাচ্ছে যে এটা তো বললেন একটু আগে যে এটা একটা বিজনেস, আসলে আলটিমেটলি এটা একটা বিজনেস। সো আমি আসলে আপওয়ার্কে যদি এখন যেহেতু লাইফটা আসলে আমি 4-5 বছর কি সেটা না, যদি আমি বিগিনারদেরকে সাজেশনটা দিতে যাই, সেটা হচ্ছে যে আমরা ধরেন $50 একটা ইনভেস্ট করলাম, সেটা মেবি কত 100 বা 150 কানেক্টের মতো পাওয়া যায় $50 দিয়ে, সামথিং। তো ওয়ান উইকে কিন্তু আসলে আমাদের স্পেন্ডটা এরকমের যায়। আমি আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে আজ থেকে 3 বছর আগে যখন দেখা গেছে যে 10টা বা 15টা ভিট করলে দেখা যাচ্ছে একটা জব কনভার্ট করা যায়, আপওয়ার্কে কিন্তু আপনার হাত ধরে আমার আশা। তো তখন আসলে বেসিক্যালি ব্যাপারটা ছিল এমন যে আপনার তো আপনার ওই যে আমরা কাস্টম কভার লেটার লিখতাম, সেক্ষেত্রে তখন ছিল না, ওইখানে আসলে কম্পিটিটরটাও খুবই কম ছিল, যেটা বলা যায়। এখন এআই আসার পরে দেখা যাচ্ছে প্রচুর কম্পিটিটর, সবাই এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে একটু কভার লেটার লিখে দিচ্ছে। এখন কম্পিটিটরটাও বেড়ে গেছে। আর ইভেন আমাদের যখন আপওয়ার্ক ছিল তখন 10 কানেক্ট বা 12 কানেক্ট ছিল, এবং বুস্টটা হয়তো 4 কানেক্টের বেশি করা যেত না। তো এখন তো আসলে র্যান্ডম একটা বুস্ট করা যায়, এবং একটা জব পোস্ট, ভালো একটা জব পোস্ট যখন আমরা সিলেক্ট করব, এখানে আসলে 24 কানেক্ট থাকে, মিনিমাম মনে হয় 20 কানেক্ট কে 18 কানেক্ট একটা ভালো মানের জব পোস্টে গেলে। তো সবকিছু মিলে আমি মনে করি যে হ্যাঁ, প্রোফাইল বুস্টার একটা ব্যাপার আছে। আমি আসলে বেসিক্যালি যেটা মনে করি, আমাকে পার ডে যদি আলটিমেটলি একটা জব দরকার রাইট নাও, কারণ আমার হাতে এখন কাজ নাই, আমাকে মিনিমাম 5টা জব পোস্টে ভিট করা লাগবে আমি মনে করি। ইভেন যদি বলেন যে একটা জব কনভার্ট করার জন্য কয়টা বিট করা লাগে, আমি আসলে বেসিক্যালি যেটা দেখছি এভারেজে 20 থেকে 25টা করা লাগে এখন। আগে 5টা 10টা এরকম করলেই কিন্তু আসলে কনভার্ট হয়ে যেত। তো ওই যে ইনভেস্টের কথা, যে $50, যে শুরুটা আসলে করার সময় যেটা করা যায় সেটা হচ্ছে যে আমি $50 ইনভেস্ট করি, আমি $50 আর্নিং করি, অর্থাৎ আমার পুঁজিটা যাতে উঠে যায়, বিকজ দিস ইজ বিজনেস। এটা অনেকে মনে করে, বা আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা হয়তো এই জিনিসটা বুঝি, বাট আমাদের সোসাইটিতে যারা আছে বা চারপাশে যারা আছে তারা কিন্তু মনে করে যে আসলে আমরা মনে একটা মানে এখানে ফ্রি চলে আসতেছে সবকিছু, আমরা কাজ করতেছি টাকা কই, যেটা দেখা যাচ্ছে যে
বাস্তবতা যেটা, এটা আমি আর আপনি বুঝি যে 1 লাখ টাকা ইনকাম করলে এখানে আমার ইনভেস্ট থাকে 30 থেকে 40,000 টাকা। কম্পিটিটর বেড়ে গেছে। একটা সময় 10,000 টাকা ইনভেস্ট করে কিন্তু আমাদের 1 লাখ টাকা ইনকাম করা যাইতো। ব্যাপারটা এমনই ছিল। তো এভরি উইকে কয়টা বিট করা লাগবে এটা আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমি মনে করি যে ডেইলি 5টা বিট করা লাগবে অ্যাজ এ বিগিনার হিসাবে। এবং কভার লেটারটা তো অবশ্যই 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 ভালো হতে হবে। যেটা হচ্ছে যে এআই দিয়ে কভার লেটার লিখলে এআই এর ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু সবই একই এবং সবকিছু একই। তো সো আমাদের ফর্মটার ব্যাপারে একটা করতে হবে, যে খেয়াল রাখতে হবে, কারণ ফর্মটার উপরে ডিপেন্ড করে আসলে কিন্তু আমাদের সকল আউটপুট গুলো আসে। তো সো যদিও এআই ইউজ করা হয় বা চ্যাটজিপিটি ইউজ করা হয়, আমার মনে হয় একটা ভালো ফর্ম ক্রিয়েট করতে হবে আগে, অর্থাৎ নানান ভাবে এটাকে এক্সপ্লেইন করতে হবে। ভেরি নাইস। ওকে, তো এখন যেহেতু এআই এর কথা আসলো, তো কেমন ফিল করতেছো আসলে? মানে আগে আমরা যে সমস্ত সাইটগুলো নিজের মাথা থেকে ইউআই ডিজাইন করতাম, এই জায়গাগুলোতে এখন ইউআই ডিজাইনের জন্য প্রচুর পরিমাণে এক্সটার্নাল টুল চলে আসছে, অনেকেই ইউজ করতেছে। এখন অনেক ক্লায়েন্ট আমি নিজে দেখছি যে আসলে লাভাবেলের ডিজাইন নিয়ে বলে আমাকে এটা সেম টু সেম করে দাও। এই যে ইমপ্যাক্টটা তোমার কাছে কেমন মনে হচ্ছে? মানে বা এটাকে তুমি আসলে কেমনে ইউটিলাইজ করতেছো, বা অ্যাডপশনের যে ব্যাপারটা, এআই তোমার ভিতরে অ্যাডপশন বা নতুন যারা আছে তাদের জন্য যদি একটু সাজেশন দিতাম। আমি তো মনে করি এআই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বেসিক্যালি। যেটা যে আপনি যেটা বললেন যে আমরা ইউআই ইউএক্স ডিজাইনের জন্য আগে যেটা হচ্ছে যে থার্ড পার্টির কাছে যাওয়া লাগতো, এখন বা বিভিন্ন ধরনের এআই চলে আসছে। তো এটা আসলে এটা আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা হাইপ, যে এআই চাকরি খেয়ে ফেলবে বা এআই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডাউন করে ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। আর এটা নিয়ে ফার্স্ট টাইম আমিও আসলে পেয়েছিলাম, বাট এখন রাইট নাও এসে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আমি যখন এই সেক্টরে ঢুকছিলাম, যখন আপনার একটা কথা ছিল যে তোমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গুগল, তোমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে টিচার হচ্ছে যে ইউটিউব বা গুগল, এখন হচ্ছে যে ওই যে আমার টিচার হচ্ছে এআই, অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এআই। তাই এটা আমি মনে করি যে আমাদের কাজগুলোকে আরো কি বলা যায়, এক ধরনের ইফোর্ট দেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানি সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে। অর্থাৎ ধরেন আমি যদি আমার ডিজাইন কনসেপ্টে নাই, অর্থাৎ আমার ইউআই ইউএক্স ডিজাইনের মতন একটা ভালো ডিজাইন ক্রিয়েটিভিটি নাই, তারপর আমি তাদের কাছ থেকে বা এই এর কাছ থেকে সেই হেল্পটা আমি পাচ্ছি এবং আমার যে কনসেপ্টটা বা আমার যে ক্রিয়েটিভিটি, এর থেকে ভালো ক্রিয়েটিভিটি আমি কিন্তু দিতে পারতেছি বা নিতে পারতেছি বা কনসেপ্ট নিতে পারতেছি। তো সো আমি এটাকে আসলে টোটালি কোনো আতঙ্ক মনে করতেছি না এবং আমি মনে করি যে এটা আমাকে টোটালি হেল্প করতেছে। এক কথায় যেটাই, যেটা হচ্ছে যে বাস্তবতা, যেটা আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগে বা রিসেন্টলি কিছুদিন আগে দেখা যাচ্ছে যে আমি যদি 1 লাখ টাকা আর্ন করতাম, সেই ক্ষেত্রে 50,000 টাকা আমার ডেভেলপারকে দেওয়া লাগতেছে, কারণ আমার কোড নলেজ নাই। কথার কথা, এরকম অনেকেই আছে যে তাদের কোড নলেজ নাই বা সে যা এক্সিস্টে জানতেছে না। বাট এখন আমার টিমে একটা ছেলে ছিল, সে হচ্ছে যে ভালো পারে, অর্থাৎ কাস্টমাইজেশন ভালো পারে এবং ডাইনামিক বা সবকিছুই পারে, প্লাগইন দিয়ে সবকিছু করে ফেলতে পারতেছে, বাট তার সিএসএস নলেজটা ছিল না। বাট ওই যখন তাকে আমি কিছু একটু গাইড করলাম যে তুমি এইভাবে এইভাবে চ্যাটজিপিটি জিজ্ঞেস করলে তুমি সিএসএস গুলো এইভাবে পারবা, এখন সে নিজে অনেক কিছু করে বলতেছে যে ভাই আমি তো এখন আরো অনেক কিছু করতেছি, আমি বুঝিয়ে না বুঝি, বাট আমার কিন্তু প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে। তো আমি মনে করি যারা ব্যাপারটা কোড নলেজ আছে, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যে অনেকে বলে যে যারা ডেভেলপার তাদেরকে এআই চাকরি খেয়ে দিবে, এরকম কিছু একটা থাকে, যারা কোডার তাদেরকে। আমি মনে করি যে কোডিং নলেজ তো তোমার এক্সপার্ট হওয়ার দরকার নেই রাইট নাও, বাট তুমি বেসিকটা ভালোভাবে জানো। যদি তুমি বেসিকটা ভালোভাবে জানো, তাহলে কিন্তু তুমি এআই সাপোর্ট নিয়ে বা চ্যাটজিপিটি সাপোর্ট নিয়ে কিন্তু একটা তুমি ভালো একটা প্রজেক্ট করতে পারতেছো, যেখানে তুমি জাভাস্ক্রিপ্টের সিম্পটমটাই বোঝো না বা পিএইচপি সিম্পটমটাই বোঝো না, সেখানে তুমি এই চ্যাট তোমাকে পুরো কোড লিখে দিলো ভাই, তুমি কিছু পারবা না। সিম্পল লজিক। বা তুমি থিম ডেভেলপমেন্ট করতেছো, তুমি ফাইল স্ট্রাকচার বুঝতেছো না, বাট তুমি এআই দিয়ে থিম ডেভেলপমেন্ট করে ফেলতেছো, বাট তুমি এটা কিভাবে ফাইলগুলো সাজাবে এটা যদি তুমি না বোঝো, তাহলে এটার মধ্যে তোমার আসলে স্যাটিসফ্যাকশন নেই। তো সেই ক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে তুমি এআই তোমার কাছে আসলে তখনই ভালো লাগবে যদি তুমি বেসিকটা ভালোভাবে জানতে পারো। নাইস, ভেরি নাইস, সুন্দর একটা আনসার পেলাম। আর বেসিক্যালি আচ্ছা, আমাদের অনেকেই লাইভটা দেখতেছে ইউটিউব থেকে, সালিন ভাইয়া, তারপর হচ্ছে রসিন ভাইয়া, আচ্ছা তারপর হচ্ছে একটা কোশ্চেন আসছে সাইদের। আচ্ছা এর ব্যাপারে আমি একটু আসতেছি, তার আগে এই যে কভার লেটারের যে ফ্যাক্টর, এইটা অনেকের অনেক কনসার্ন। আমি নিজেও ধরো 2012, 13, 14-তে অনেক স্ট্রাগল করছি কভার লেটার নিয়ে।
পরে দেখা গেছে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলছি, খুলে আসলে দেখছি যে মানুষজন কেমনে বিট করে কাভার লেটার আইডিয়া নেওয়ার জন্য। আমিও করি, এখনো করি। তো এখানে কি এটা কি এক্সপেরিমেন্টাল কোনো বিষয়, নাকি তোমার সাজানো একটা টেমপ্লেট আছে, নাকি এটা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী চেঞ্জ হয়? বা মানে তোমার একটা কাভার লেটারের স্ট্রাকচার যদি শেয়ার করতে, যেহেতু তুমি একটা ভালো 500-র উপরে কাজ কমপ্লিট করা মানে অন্তত পক্ষে 1,500 কাজে বিট হয়েছে। আমি কিন্তু গত 2 মাস বিট করি না ভাই। সো হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কাভার লেটারে? তো কাভার লেটারের যে ব্যাপারটা আপনি বলছেন যে আপনি অনেকভাবে ইমপ্লিমেন্ট করছেন, আমার উত্তরটা কিন্তু আপনি বইলা দিয়েছেন, ঠিক আছে? তো সেম কাজটা কিন্তু আমিও করি। আপনি যেটা হচ্ছে যে কিভাবে বলা যায়, সেটা হচ্ছে যে আমাকে কিন্তু ক্লায়েন্ট সাইকোলজি বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি একটা কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করতেছি। এক্স্যাক্টলি। ফর এক্সাম্পল, আমি এজ এ একজন হাউস টিউটর, সেই ক্ষেত্রে যদি আমি মাছ বাজারে গিয়ে বলি আমি টিউশনি করাই, সেটা তো হবে না, এক্স্যাক্টলি। এটা তো খাবে না কেন? ফর এক্সাম্পল ধরেন আমার ফোকাস কোচিং সেন্টার, সেটা যদি ধরেন আমি কোনো গরু বাজারে দিই বা কোনো বাজারে দিই, সেটা তো আসলে কিনে আমাকে তো এটা যাইতে হবে কার কাছে? অবশ্যই কোনো স্কুলের সামনে, কোনো কলেজের সামনে, বা আমি যদি একজন হাউস টিউটর হই বা টিচার হই, আমার টিউশনের জন্য মার্কেটিং করতে হলে অবশ্যই ওই ওই জায়গাগুলোতে যাও, অর্থাৎ রাইট জায়গায় রাইট ইয়াটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাকে ফার্স্ট টাইম ক্লায়েন্টের ফিলোসফি বুঝতে হবে। সে যে জব লেটারটা লিখছে তার এখানে প্রবলেমটা কি, এবং সে এখানে তাকে আমি কিভাবে হিট করতে পারি, তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবে। যেমন তো ধরেন সে একটা ল্যান্ডিং পেজ করবে, ওকে ফাইন, ল্যান্ডিং পেজ সবাই করে দিতে পারবে, আমি বলতে পারি আমার 5 বছর অভিজ্ঞতা আছে, আমি 500টা প্রজেক্ট করছি, আমি এতটা করে ফেলছি, এটা সবাই বলবে। এখন আমি যদি ক্লায়েন্টকে বলি দেখো তোমার ল্যান্ডিং পেজের পাশাপাশি স্পিডটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর তার বিজনেস অনুযায়ী। ফর এক্সাম্পল, সে একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, হয়তো সে এটা ফেসবুকে পোস্ট টোস্ট করে, হয়তো কোনো সেল ক্রিয়েট করার ট্রাই করতেছে, এরকম কিছু একটা আমাকে বুঝতে হবে যে তুই ওয়েবসাইটের কথা বলছে বা তার বিজনেস নিশটাকে, এটা আমার বুঝতে হবে। যদি আমি তাকে বলি যে এই ল্যান্ডিং পেজের পাশাপাশি আমি তোমার স্পিডের অপটিমাইজের কাজটা, অর্থাৎ একটা এক্সট্রা অফার ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে একটা হিট করার চান্স আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখনকার যেটা আমি রিয়েলাইজ করি, যে একটা জব পোস্ট করার পর 10 মিনিট পরে যাওয়ার পরে দেখি যে 50টা প্লাস বিট হয়ে গেছে, কম্পিটিটর ঢুকে গেছে। কারা ঢুকছে সেখানে? কি এমনও হইতে পারে আমি আর মিনাজ ভাই একই জব পোস্টে বিট করছি, বাট এটা কিন্তু আমরা কেউ দেখতেছি না, ঠিক আছে? তো সেই জায়গাতে যে এই যে কম্পিটিটর বেশির মধ্যেও কিন্তু আমাদেরকে বিট করতে হয় কখনো কখনো। দেখা যাচ্ছে জব রিকোয়ারমেন্টও আমার ভালো লাগে, আমার স্কিলের সাথে 100% ম্যাচ করতেছে, বাজেটও আমার জন্য কমফোর্টেবল, সবকিছু মিলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাকে যেটা করা লাগে যে আমাদের প্রথম 2টা প্যারার মধ্যে অবশ্যই তাকে অ্যাটাক করতে হবে, কারণ এখন তার স্কিল শেয়ার করে দেখানো পসিবল না, সেটা আমি আর আপনি ভালো করে জানি যে আসলে একটা ক্লায়েন্ট প্রোফাইলে কিভাবে জব পোস্টগুলো বা কভার লেটার গুলো শো হয়। তো সেই ক্ষেত্রে প্রথমেই আসলে এমন কিছু লিখতে হবে, এমন কিছুটা কি যেটা আমি একটু আগে বললাম, ক্লায়েন্টের প্রবলেম বুঝে, তার ফিলোসফি বুঝে, সবকিছু বুঝে যখন আমি তাকে 2 লাইনে হিট করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে একটু চান্স থাকে যে যখন সে আমার কভার লেটারটা বললো যে হ্যাঁ ওকে, তার 2 লাইনটা ভালো লাগছে, তখন ওদের ক্লিক আসবে। ক্লিক আসার পর যখন সে পুরোটা পড়ার পরে আমার এখনো বিলিভ মি, যেটা হচ্ছে এখনো আমাকে ক্লায়েন্ট বলে, এখন বলতে আগে এই জিনিসগুলো বলতো না, আমার কাজের থেকে প্রথমে আমাকে জব নিয়ে কথা বলার আগে বলে যে তোমার কভার লেটারটা ভালো লাগছে। তো এটার কিন্তু ক্রেডিট আমার না, এত ভালো কভার লেটার কিন্তু কি চ্যাট জিপিটি আসার আগে, এই আসার আগে আমি লিখতে পারতাম না, ঠিক আছে? তখন হয়তো টেমপ্লেটের একটা ব্যাপার ছিল যে আমরা 5টা 6টা 7টা টেমপ্লেট লিখে রাখতাম জব পোস্টের একটা ক্যাটাগরি অনুযায়ী, তখন ওইটাকে একটু মডিফাই করে তখন। বাট এখন আসলে যে ব্যাপারটা হচ্ছে ফর্মটা ইমপ্লিমেন্ট করি, এর থেকে ভালো কভার লেটার কিভাবে লেখা যায়, আরো ফর্মটাকে ইমপ্লিমেন্ট করলে এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, যে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট গুলো কভার লেটারের উপরে বেস করে আসতেছে। যদি কভার লেটারের উপরে আসা, যেটা ক্লায়েন্টকে যদি আমি কনভিন্স করতে না পারি, এটা আমার ব্যর্থতা, দ্যাট মিন্স আমার কমিউনিকেশনের ব্যর্থতা। চমৎকার একটা আইডিয়া পাইলাম আমরা। সো যাদের এরকম কোশ্চেন আছে আপওয়ার্ক নিয়ে, ইউ ক্যান আস্ক আস, লাইভে কমেন্ট করলে আমরা কোশ্চেনগুলো নিয়ে নেব। আচ্ছা, লালমনিরহাট থেকে দেখতেছে অ্যাডস গ্রোথ ব্রো। আচ্ছা, ওয়াসিম একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এটা অনেকের একটা কনফিউশন যে আপওয়ার্কে এখন ইনভেস্ট করেও ওভাবে রিটার্ন আনাটা টাফ। এটা আমি যদি বলি তুমি 2 বছর আগে চলে যাও যখন আসলে এআই এভাবে ইম্প্যাক্ট করে নাই, আর এখনকার সিচুয়েশন মানে
তোমার কাছে কি এমন কোনো ডিফারেন্স মনে হয়েছে, বা তোমার এখন আপওয়ার্কে কাজের রোল আউট কেমন হইতেছে, বা এখন রানিং প্রজেক্ট কতগুলো আছে? না, রানিং প্রজেক্ট বললে আমি এখন রানিং প্রজেক্ট আছে, আমি ক্লায়েন্টের সাথে কাজ করি, অর্থাৎ প্রজেক্টটা আসলে ফ্যাক্ট না। আমি দেখা যাচ্ছে এক ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করি, বললাম না গত 2 মাস করে বিট করা হচ্ছে না, তাহলে আমার কি ইনকাম হচ্ছে না বা পকেট খরচ চলতেছে না, সবকিছু চলতেছে, যে একই ক্লায়েন্টের কাজ বারবার রিপিট করা হচ্ছে। কিন্তু এখানে যেটা বলছে যে আপওয়ার্কে কাজ পাওয়া যাচ্ছে না এখন, এবং এই জিনিসটা হচ্ছে যে ভাই কম্পিটিটর ব্যাপারটা তো অবশ্যই দিন দিন কম্পিটিশন বাড়তেছে, সব সেক্টরে বাড়তেছে। আপনিও স্টুডেন্টের বা আপনিও প্রত্যেক মাসে মাসে একটা দুটা বেস বের হচ্ছে, তারাও তো এই মার্কেট প্লেস আসতেছে, আপনিও কাজ করতেছেন, আমিও কাজ করতেছি, কম্পিটিটর আসতেছে। দ্যাট মিনস এখানে কম্পিটিটর বেশি, বাট কাজ পাওয়া যাচ্ছে না। এটার ক্ষেত্রে আমি আসলে এগ্রি না, বা সেটা আপনিও এগ্রি হবেন না, এটা স্বাভাবিক। বাট ওই এই জিনিসটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে তোমার মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে, তুমি কিভাবে আসলে ক্লায়েন্টের কাছে রিচ করতেছো, তাকে কিভাবে কভার লেটার পাঠাচ্ছ। সেই ক্ষেত্রে আমি বলবো যে এক্সপার্টদের সাজেশন নেওয়া, এবং প্রথমে ইনভেস্ট করে। আমাদের আরেকটা সমস্যা কি, আপনি ইজিলি ডলার খরচ করতে পারবেন, এই অ্যাক্সেস আপনার আছে, আপনার কার্ড আছে, সবকিছু আছে, আমার আছে, সবার আছে, বা আমাদের যারা আছে অনেকদিন ধরে কাজ করে তারা কিন্তু এগুলো রেডি। অর্থাৎ সে চাইলে যে কোনো মুহূর্তে আপওয়ার্কে ডলার নাই, সে এন্ডোর্স করতে পারতেছে। বাট যারা বিগিনার তাদের এখনো দেখা যাচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টে না, পে ওনার অ্যাকাউন্টে না, পে ওনার তো পরের ব্যাপার, একটা ব্যাংক অ্যাকাউন্টও না। তারা আসলে অনেক কষ্ট করে $50 $60 ম্যানেজ করে কিন্তু ইনভেস্ট করে। তো ওই জায়গা থেকে আসলে তারা ওই এক্সপেরিমেন্ট করতে করতে যখন 7,000 10,000 টাকা খরচ হয়ে যায়, আসলে তারা এখানে হতাশ হয়ে যায়। আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরে আমি মোটামুটি প্রায় 30,000 টাকা খরচ করছি, প্রায় $250-300 মতো খরচ করছি, তখন কিন্তু টোটালি কোনো কাজ কনভার্ট করি নাই। বাট আমার একটা কনফিডেন্স ছিল যে এটা আমি নিয়ে আসতে পারবো। বিজনেস তো বিজনেসে, সেখানে যদি আমি 10,000 টাকা খরচ করে 2,000 টাকা প্রফিট আসে, এটাই স্যাটিসফ্যাকশন, তো আমার 2,000 টাকা প্রফিট আসে, ঠিক আছে। তো এটার তো আসলে রোড ম্যাপটা আমি আপনি ভালো করে বুঝি দেখে আমরা আরেকটা অ্যাকাউন্টে $300 ইনভেস্ট করছি। বাট একজন বিগিনার কিন্তু সে ইনভেস্ট করবে না, কারণ সে এখান থেকে এখনো কোনো বেনিফিট পায় নাই, বা সে এখান থেকে কোনো আউটপুট বের করতে পারে না। তো বিগিনারদেরকে আমি আসলে যেটা বলবো, প্রোফাইলটা আসলে এখানে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আমরা আসলে পরে কথা বলি, তাহলে প্রশ্নগুলো র্যান্ডম হয়ে যাবে। এই বিগিনারদেরটা আসলে যেটা বলি সেটা হচ্ছে যে ট্রাই করতে হবে, এবং চেষ্টা করতে হবে রেগুলার ভিডের উপর থাকা যায়, মিনিমাম ডেলি একটা ভিড হলেও করতে হবে। আর ছোট ছোট প্রজেক্ট, তোমাকে দরকার নাই যে $200-300 প্রজেক্টটা ইয়া করো, কারণ ওইখানে কম্পিটিটর বেশি। আমার মতো ফ্রিল্যান্সার বা আপনার মতো ফ্রিল্যান্সার কিন্তু $50 বিট করবে না, স্বাভাবিক ব্যাপার। এই প্রজেক্টগুলোতে আমার মনে হয় যে বিট করা দরকার, তখন দেখা যাচ্ছে যে $50 $100 ইনভেস্ট করলে এটা আস্তে আস্তে বের হয়ে আসবে, একটা সময় প্রোফাইলও বাড়ি হবে, একটা পর্যায়ে অ্যাকাউন্টও রান হয়ে যাবে। ট্রু ট্রু, ভেরি ট্রু। খুব চমৎকার একটা আইডিয়া পাইলাম আমরা। আমার কাছে এরকম মনে হয় যে ইনিশিয়ালি আমি ইনভেস্ট করে, যদি আমার ধরা যাক আমি 50,000 টাকা ইনভেস্ট করলাম, আমার 50,000 টাকাই ব্যাক আসলো, কোনো রেভিনিউ নাই, তাও আমার লাভ। কেমনে লাভ? আমার প্রোফাইলে কিন্তু অন্তত 5-10টা রিভিউ ঢুকে গেছে। প্রোফাইলটা থেকে ক্লায়েন্ট কিন্তু আসলে ট্রাস্ট করবে না এই ছেলেটা আসলে কাজ পারে, এর কাজ দেওয়া যায়। সো এটাও একটা অ্যাসেট, তাই না? কাইন্ড অফ অ্যাসেট। এই যে এখন আমি যদি সাইফুল শাকিলকে বলি, ও এখন কোনো কাজে বিড না করেও একটা হিউজ আর্নিং মান্থলি কেমনে ধরে রাখছে? আইদার তার ফুল টাইম ক্লায়েন্ট আছে, লং টার্ম ক্লায়েন্ট, অথবা তার রিপিটেটিভ ক্লায়েন্ট, কোল্ড ক্লায়েন্টরে তাকে কাজ দিতেছে। তাই তার মানে এটা কি, আমার একটা অ্যাকাউন্ট গ্রো হওয়ার পর 100-150 কাজ যখন করে ফেলি, তখন কিন্তু আমার 4-5টা রিপিটেটিভ বায়ার হয়ে যায়। আমার প্রত্যেকদিনই আমি যদি দেখি আমার মানে অন্তত সপ্তাহে 3টা-4টা রিপিটেটিভ, মানে আগের ক্লায়েন্ট হঠাৎ করে নক দিছে, তুমি আমার কথা মনে আছে, আমার এই জিনিসটা একটু করে দাও। তার মানে কি, রিপিটেটিভ প্রজেক্ট গুলো পাশাপাশি লং টার্ম যদি 1-2টা ক্লায়েন্ট বানায় ফেলানো যায়, তাইলে আমার আর কিন্তু ইনভেস্টমেন্ট লাগতেছে না। তো মানে এখানে অটোমেটিক্যালি। আচ্ছা, ইনভাইটেশনের ক্ষেত্রে যদি বলি, উইদাউট এনি স্পেন্ডিং, মানে তুমি যদি অ্যাভেলেবেল ব্যাচ এবং প্রোফাইল বুস্টিং বাদ দিয়ে, যেগুলোর মাধ্যমে ইনভাইটেশন আসে, মানে পেইড বুস্টিংটা বাদ দিয়ে অর্গানিক্যালি ইনভাইটেশন কেমন আসে পার উইকে? ইনভাইটেশনটা তো হচ্ছে কেমন আসে এটা বললে, যে ভাই বুস্ট করলে দেখা যাচ্ছে 40-50টা আসে, আসলে এগুলো তো আর দেখা যাচ্ছে ওই ক্লায়েন্ট গুলো 25 জন 30 জনকে দিয়ে রাখতেছে, এটা এখন যেটা হয়েছে। ইনভাইটেশনটা হচ্ছে যে আমি এটাকে কিভাবে এক্সপেরিমেন্ট করব, এটা আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে আমি আরেকটু ভাঙায় বলি। তোমার অপশন আছে প্রোফাইল বুস্ট করে ডাইরেক্ট ক্লায়েন্টের নক আনা, বা অ্যাভেলেবেল ব্যাচ দিয়ে ইনভাইটেশন আনা, অথবা তুমি বিট করে কাজ আনা। এই তিনটার মধ্যে তোমার আসলে কোনটা আসলে সাকসেসফুল স্ট্র্যাটেজি মনে হয়? তাইলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে সবাই। আচ্ছা, আমি তো বুস্টার ব্যাপারে টোটালি এগ্রি না, ঠিক আছে। তো যে ইনভাইটেশন যেটা আসে, যে এটা আমি মনে করি যে প্রোফাইলটা যদি ভালোভাবে অপটিমাইজ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ভালো ইনভাইটেশন আসবে।
আর রেগুলার তো একটা ইনভিটেশন আসে প্রোফাইল গ্রো হওয়ার উপরে, কাজের উপরে বেস করে বা স্কিলের উপরে বেস করে কিন্তু একটা ইনভিটেশন আসে। তো ওইখানে আমি আসলে যেটা দেখছি আমার মাসে 4 থেকে 5টা আসে এবং মোটামুটি দেখা যাচ্ছে একটা দুইটা ক্লায়েন্ট আমি কনভার্ট করে ফেলতে পারতেছি। এনাফ, আমি মনে করি এটা আমার জন্য টোটালি বোনাস। রিজনটা হচ্ছে যে এখানে আমার টোটালি ইনভেস্ট নেই। আমি একটা জব কনভার্ট করতে গেলে এমনও দেখা যাচ্ছে যে 20টা বিট করা লাগতেছে, হচ্ছে এমন অ্যাভেলেবেল হচ্ছে, ইভেন আমার নিজের সাথেও হচ্ছে, আবার কখনো 5টা বিট করেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা জব কনভার্ট হচ্ছে। তাহলে আমি যদি 20টা বিট করি সেখানে দেখা যাচ্ছে আমার $60-70 মতো ইনভেস্ট হচ্ছে। তা আমি যদি ইনভাইটেশনটা নরমালি আমার মাসের প্রোফাইলের উপরে বেস করে যদি 4টা 5টা ইনভাইটেশন আসে, আর পোস্ট ছাড়া যে ইনভাইটেশন গুলো আসে এগুলো 70% হচ্ছে কাজ দেওয়ার মেন্টালিটি নিয়ে আসে এবং দেখা যাচ্ছে যে তারা আমাকে নকে দিছে আমার সাথে কাজ করার জন্য। তো আমি মনে করি যে এটা আসলে আমার ইনভেস্টে উঠে যায়। যদিও আমি বিট করি, মাসে যদি আমি 40-50টা বিট করি বা 60টা বিট করি, 60টা বিট করলেও দেখা যাচ্ছে $250-300 মতো চলে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে 2-3টা ইনভিটেশন থেকে মোটামুটি ইনভেস্টটা উঠে যায়। আর অ্যাভেলেবেল বেস যেটা বলছেন, অ্যাভেলেবেল বেস থেকে ইনভিটেশন আসে। তো এখানে আমি একটা থিওরি পাইছি যে কি প্রোফাইল এবং প্রোফাইলটাকে ভালোভাবে যদি অপটিমাইজ করা যায়, কিওয়ার্ড গুলোকে যদি ভালোভাবে পুশ করা যায়, তাহলে ভালো ইনভিটেশন আসে। থ্যাংক ইউ, আমরা চমৎকার আইডিয়া পাইলাম। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে কিনা একদম জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ফাইবারে আমরা প্রথম গিগটা দেওয়ার সময় একটা স্মল নিশ, মানে একদম মানে এমন কোনো কিওয়ার্ডের গিগ যে কিওয়ার্ডটা 1-1.5 হাজারের মধ্যে মাত্র গিগ আছে, এরকম ছোট্ট গিগ দিয়ে যদি শুরু করতে পারি তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা সাইফুল, এখন আরেকটা ফ্যাক্টর, নিজে কাজ করতেছে যে 500+ কাজ করতে করতে তোমার কাছে মনে হয় নেই যে মাথা টাথা জ্যাম হয়ে যেতেছে, একা একা আর পারতেছি না, বা ইন দ্যাট কেস ডু ইউ হ্যাভ এনি প্ল্যান মানে টু ম্যানেজ ইউর টিম অর ইনক্লুড পিপলস টু ইউর টিম, এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? একা একা কাজের তো অবশ্যই প্রেশার আছে, এটা সবার ক্ষেত্রে প্রেশার থাকে। তো যেটা হচ্ছে যে যদি মনে হয় যে আমার টার্গেটেড হচ্ছে যে আমার পকেট খরচ বা সেভিংস টেভিংস সবকিছু মিলিয়ে যদি হ্যাঁ ওকে ফাইন এই আর্নিংটা আমি একা হলেও করতে পারি। ফর এক্সাম্পল আমি 2টা প্রজেক্ট হলে দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা লাগ হয়ে গেছে। এখন আসলে আপনারা ঢাকা শহরে থাকেন, আমরা তো ঢাকা শহরে থাকি না বা শহরে থাকি না, আমাদের লিভিং কস্টটা আরো কম। আপনাদের থেকে আমাদের লিভিং কস্টটা টোটালি কম। দেখা যাচ্ছে অনেকে 15,000 টাকা দিয়ে পুরো দিন যাচ্ছে, এক মাস চলতেছে। তো ওই জায়গা থেকে যদি চিন্তা করি যে ওই যে প্রথমে বললাম আমাদের 1 লাখ টাকা ইনকাম হলে ইনভেস্টে থাকে 30-40 হাজার টাকা, তারপরে মিলে হচ্ছে যে আমার প্রফিট মার্জিনটা বের হওয়া। তো ছোটখাটো প্রজেক্ট করলে ওকে ফাইন, বাট আপনি তো বোঝেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে অবশ্যই কিছু রিস্কের ব্যাপার থাকে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া, নতুন ভাবে গ্রো হওয়া, সবকিছু মিলিয়ে আসলে 1-2 মাসের একটা ব্যাকআপ রাখা লাগে। আবার কখনো দেখা যায় যে 1 মাস খুব ভালো কাজ হয়েছে, 3 মাস বসে রয়েছে। এটা সবার ক্ষেত্রে হয়, ইভেন আপনিও মনে এটা এক্সপেরিয়েন্সটা গ্যাদার করছেন। তো এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে আমি ছোটখাটো আমার যেটা হচ্ছে যে গত 3 বছর ধরে যে প্রবলেম গুলো ফেস করছি, যে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার কাজের পাশাপাশি আরেকজন এক্সটার্নাল ডিজাইনার লাগতেছে, এক্সটার্নাল ডেভেলপার লাগতেছে। সেই ক্ষেত্রে আমি এখন আপাতত আমাদের টিমে 3 জন আমরা আছি, কাজ করার চেষ্টা করতেছি। পাশাপাশি এমনি তো আউটসোর্সিং করা লাগে, 2-1 জন আউটসোর্সিং করা লাগে। এবার ফিক্সড আসলে এখন ওইভাবে টিম পরিবেশ হয় না, কারণ আমি যে জায়গাতে আছি আমার মনে হয় না ওই এরিয়ার 1-2 আমি এর আগে আপনার সাথে একবার লাইভ হয়েছিল, যেটা হচ্ছে আমি যখন প্রথম স্টার্টিং ফ্রিল্যান্সিং শুরু করি সেটা হচ্ছে খাগড়াছড়ি। আপনি সাজেক গেছেন তো, ওই যে আপনি হ্যাকো দেখছেন না, হ্যাকো বাজার, আপনি তো মানে 2বার সাজেক গেছেন, সেলফি রোড, তো মনে আছে। তো ওই এরিয়াতে কিন্তু আমি তো সো ওই এরিয়াতে আসলে আমাদের ফ্রিল্যান্সার আসলে এখন আমি যতটুকু জানি 7 জন আসছে। তো আসলে টিম গ্রো করাটা সো মাচ টাফ। পাশাপাশি আমি আজ থেকে 2 বছর আগে 4-5 জন ছেলেকে বলছে যে আমার সাথে থাকো, আমি কাজ শিখাবো, পরে তোমরা ওরা 1 মাস যাওয়ার পরে ভাই কবে থেকে ইনকাম করবো, কবে থেকে ইনকাম করবো। তো আসলে যে এই জিনিসটা যে আসলে একটা ধৈর্যের ব্যাপার, ডেডিকেটেড ব্যাপার, ওই জিনিসগুলো হয় নাই তাদের এলাকাতে, ওইভাবে আসলে টিম ক্রিয়েট করা পসিবল হয় নাই। এখন আসলে যাদের সাথে কাজ করতেছে একজন হচ্ছে গাজীপুরের, আরেকজন হচ্ছে ঢাকায়। তো আমরা এখন অনলাইন টিমটা আছে, চলতেছে। চমৎকার। আচ্ছা, আসাম তামজিদ আমাদের একজন টপারেট ফ্রিল্যান্সার, ও কোশ্চেন করছে যে সাইফুল ভাই আপনার প্রক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, আবার নতুন করে আসলে কিভাবে স্টার্ট করছেন আসলে সে জানতে চাচ্ছে আর কি। হ্যাঁ, উনি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করার পরে আমাকে নক দিছিল আজ থেকে 2 বছর আগে মেবি বা 1 বছর আগে। ওটা তো আমি আসলে লাইভে প্রথমেই বলে দিছি যে কিভাবে শুরু করা যায়। সেটা হচ্ছে যে ওই অ্যাকাউন্টটা তো আমার প্রথম আপার প্রোফাইল অ্যাকাউন্ট, যেটা হচ্ছে মিনাজ ভাইয়ের কাছে যখন আপার কোর্স করছিলাম
তখনকার ওইটা প্রোফাইল ছিল। তো ওটা আসলে $20,000 $20,000-এর মতন ইয়ে ছিল। ওইটা যখন সাসপেন্ড হয়, ওই যে বললাম আমি প্রায় $300 মতো স্পেন্ড করছি। অর্থাৎ আমি হতাশ হই নাই, কারণ আমার তো একটা এক্সপেরিয়েন্স আছে যে প্রোফাইলগুলো কিভাবে সাজাইতে হবে, ক্লায়েন্টের কাছে কিভাবে কভার লেটার পাঠাইতে হবে, সবকিছু মিলে অ্যাকাউন্ট যেহেতু নতুন। আর তখন দ্যাট মিনস আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে এক বছর হয়েছে, বলা যায় 1 বছর হয়েছে। তো এখনকার মার্কেটে তো প্রচুর কম্পিটিশন, আর আমার ওই অ্যাকাউন্টটা যখন সাসপেন্ড হয়েছে তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না। তো ওই জায়গা থেকে আমি একটা পর্যায়ে ওই যে রেগুলার বেস ভিট করার উপর বেস করে আসলে আস্তে আস্তে ছোট ছোট প্রজেক্ট করা শুরু করছি। $100, $50 এগুলোতে ভিট করতে করতে পরে আমার পুঁজিটাকে কোনো রকম তুলে আনছে। এরকম আমার 2 মাস গেছে। 2 মাস যাওয়ার পরে আমার আবার ফিক্সড কিছু ক্লায়েন্ট ছিল আগে, এগুলোকে পরে নতুন অ্যাকাউন্টে আনছি। আনার পরে দেখা যাচ্ছে যে সবগুলো একসাথে কন্টিনিউ করা শুরু হয়েছে, বুস্ট হয়ে গেছে। ট্রু। শাকিল ভাই ইউটিউব থেকে, আচ্ছা ওকে। এখন একটা প্রোফাইল কতটুকু ইম্প্যাক্ট ফেলে একটা ক্লায়েন্টের কাছে, আর এই প্রোফাইলটা অপটিমাইজেশন আমি অনেক স্টুডেন্টদেরকে দেখছি যা জানে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স প্রোফাইলটা জড়াজড়ি করে ফেলছে। বাট আমরা জানি, আমরা সবসময় ডাক্তারের কাছে যখন যাই স্পেশালিস্টের কাছে যাই, তাই না? আমরা চাইল্ড স্পেশালিস্টের কাছে যাই, মেডিসিনের ডাক্তারের কাছে না গিয়ে। পায়ের ব্যথা হলে আমরা নিউরোর কাছে যাই, হ্যাঁ, বা অর্থোপেডিক্সের কাছে যাই। এই যে স্পেশালিস্ট খুঁজে ক্লায়েন্ট, এই জায়গাটাতে একটা প্রোফাইল, তুমি নিজেও ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছো, বা ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের কাজ করতেছো, ল্যান্ডিং পেজ, ই কমার্স। তো একটা প্রোফাইল আসলে কিভাবে অপটিমাইজ করতে হবে, এবং এখানে আসলে পোর্টফোলিওর ফ্যাক্টর আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন আছে, টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো নিয়ে যদি একটা আইডিয়া দিতে যারা নতুন আছে তাদেরকে একটু গাইড করেন। প্রথম হচ্ছে যে আপনি বলছেন যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এন্ড 3টা স্কিল আছে আমার, 3টা সিএমএস আমি জানি। ওকে, এটা যদি আজ থেকে 1 মাস আগে লাইভ হইতো তাহলে এটা নিয়ে আমি কথা বলতাম, বাট এখন তো প্রোফাইল তো আসলে স্পেশাল প্রোফাইলটা অফ করে দিচ্ছে। এখন আসলে যেটা হচ্ছে যে এটা তো রিসেন্টলি করছে, বাট এটা নিয়ে আমি তেমন বেশি স্টাডি করি নাই। বাট আমি যতটুকু বুঝতে পারতেছি যে এই রিলেটেড কাজগুলো যদি আমার প্রোফাইলে করা থাকে তাহলে আপওয়ার্ক এটা আমাকে শো করাবে ক্লায়েন্টের কাছে, বা কভার লেটার লিখলে ওটা বলবে যে ওর স্কিলটা এতগুলো মেসেজ বা এতগুলো প্রোফাইল সে প্রজেক্ট সে কমপ্লিট করছে। বাট প্রোফাইলটা সাজানোর ক্ষেত্রে অবশ্যই ইউনিক একটা টাইটেল দিতে হবে, যেটা হচ্ছে যে সবাই যদি বলে যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, সবাই এটাই বললো, কারণ ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ড, ওয়েব ডিজাইন একটা কিওয়ার্ড, ডেভেলপার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একটা কিওয়ার্ড, বা এলিমেন্টর একটা কিওয়ার্ড, বা ল্যান্ডিং পেজ একটা কিওয়ার্ড। অনেকে মনে করে যে আমি টাইটেলে শুধু কিওয়ার্ড গুলো পুশ করলে হয়ে যাবে। আমি এটার সাথে কিছুটা এগ্রি, কিছুটা আবার এগ্রি না। শুধু টাইটেল কিওয়ার্ড গুলো আমি কেন পুশ করবো, সেটা হচ্ছে যে ইউনিক একটা টাইটেল হইতে হবে। কারণ আমি যতটুকু বুঝতে পারতেছি এখন, আমি জানি না, আমার থেকে তো আপনার ভালো এক্সপেরিমেন্ট, যেহেতু আপনি আমার কি বলা যায় মেন্টর। মানে আমি তো সবসময় বলি এখন আসলে লাইভে আমরা আসলে তোমার যেহেতু প্রুভেন স্ট্র্যাটেজি আছে, সবাই নতুন কিছু শুনতে চাচ্ছে, এই জন্য আসলে তোমার কাছ থেকে জানা। না সেটা তো অবশ্যই, যে যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল যে ক্লায়েন্টে বললো যে আই নিড এ ল্যান্ডিং পেজ বা আই নিড এলিমেন্টর ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে জব টাইটেল, এরপরে সে ডেসক্রিপশনে কিছু একটা বললো। তো আমার কিওয়ার্ডও আছে যে আই প্রোভাইড এ ল্যান্ডিং পেজ বা এলিমেন্টর ল্যান্ডিং পেজ, আমি ভিডিও করলাম আমার স্পেশাল প্রোফাইল, তো এখানে এই জিনিসটা অবশ্যই ম্যাচ করবে, যে ল্যান্ডিং পেজটা ম্যাচ করতেছে। এটা তো আসলে ভাই বিশাল একটা ক্লাসের ব্যাপার। বাট কোশ্চেনটা এমন বলেছে যে আমি যেহেতু লাইভ আর সেটা ডিপিং না বলেও পারতেছি না, আবার শর্টকাট করতেও পারতেছি না, তারপরও আমি বলার চেষ্টা করতেছি। তো ডিসক্রিপশনে গিয়ে যেটা হচ্ছে যে আমার মনে হয় যে প্রথম প্যারাতে আসলে আমার বেসিক, অর্থাৎ আমার যে সার্ভিসটা, আমি যেটাকে আমার যে নিশটা সেটাকে এখানে প্রোভাইড করা দরকার। দেন হচ্ছে যে আমি কি প্রোভাইড করতেছি, কোন কোন ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করতেছি, আমার কাছে আসলে কি কি সার্ভিসে এক্সট্রা ভ্যালু পাবে, তারপর হচ্ছে যে একটা ইন্ডিং মেসেজ, দ্যাটস ইট। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা ফাইবারে যেরকম কিওয়ার্ড রিসার্চ করি, আপওয়ার্কও আমার মনে হয় যে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করার দরকার। যেটা হচ্ছে যেমন আমি ধরেন আমি লিখলাম যে ওয়ার্ডপ্রেস, তখন কিন্তু আপওয়ার্ক আমাকে সাজেস্ট করতেছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস সামথিং লাইক দিস, অনেক কিছু দেখাচ্ছে। আপওয়ার্ক যে কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ড গুলো আমাকে নোট করে রাখতে হবে। আচ্ছা, কারণ এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট সার্চ করে বিদায় আপওয়ার্ক আমাকে সার্চ কিওয়ার্ডে মেনশন করতেছে। আমি যদি এলিমেন্টর ইএল লিখি, সে আমাকে দেখাচ্ছে এলিমেন্টর ল্যান্ডিং পেজ, এলিমেন্টর ওয়েবসাইট, এলিমেন্টর অনেক কিছুই দেখাচ্ছে। অর্থাৎ ক্লায়েন্টে এগুলো সার্চ করে বিদায় তারা আমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছে। এলিমেন্টর নিশের উপর প্রোফাইলটা সাজাতে চাই, আমি এলিমেন্টর নিয়ে বলি একটা এক্সাম্পল স্বরূপ, যে এলিমেন্টর নিশের উপরে যদি আমি ওয়েবসাইটটা সাজাতে চাই,
তাহলে ওকে ফাইন, আমি এলিমেন্টর রিলেটেড টাইটেল সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমি এলিমেন্টর রিলেটেড যারা প্রোফাইলগুলো আসতেছে কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার, আমার লোকাল ফ্রিল্যান্সার অর্থাৎ বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা আছে তাদের প্রোফাইলগুলো উপরে যে র্যাঙ্কে যারা আছে তাদেরগুলো আমি দেখবো, এদেরকে নিয়ে স্টাডি করবো। কয়েকটা টাইটেল আমার ভালো লাগছে, এগুলো আমি নোট করবো। যেহেতু এখন চলে আসছে, আমি পরে এই ব্যাপারগুলো এক্সপ্লেন করতেছি। দেন হচ্ছে যে কিওয়ার্ড গুলো আমি নোট করে রাখবো। তো ওই যে টাইটেল গুলো যে 10টা 15টা বা 20টা, আমি বেসিক্যালি যেটা নতুন প্রোফাইলটা করার সময় যেটা করছি, আমি 30টা প্রোফাইল ঘাটাঘাটি করছি। ইভেন এখনো মনে হয় সোহেল রানা নামে আমাদের এলিট ফ্রিল্যান্সার আছে একজন, ওর এলিমেন্টর নিয়ে সার্চ দিলে আমি যেইভাবে এলিমেন্টর নিয়ে সার্চ দিই না কেন, ওর প্রোফাইলটা 5 জনের মধ্যে থাকেই। এবং ওর প্রোফাইলটা আমি দেখছি, ও ভালো, ও কিন্তু আমাদের অনেক পরের বেস। ওর সাথে আমার আগে রেগুলার কথা ছিল। ও এখন মনে হয় 80K না 90K মতো আর্ন করে ফেলছে, কদিন পরে মানে 1 মিলিয়ন আর্ন করবে। ওর সাথে কথা বললাম, ও এখন এমন পর্যায়ে আসছে যেটা সে কাজ করে কুল পাচ্ছে না, অর্থাৎ তার প্রোফাইলটা কিন্তু র্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ টোটাল টপে চলে আসছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সবকিছু করার পরে আমাদের তো কিওয়ার্ড দেওয়ার একটা অপশন থাকেই আপওয়ার্কে, যেটা হচ্ছে যে গোল্ড যে কিওয়ার্ড গুলো, অর্থাৎ এগুলো কিওয়ার্ডই, অর্থাৎ ক্লায়েন্ট জব পোস্ট করার সময় আমি যেটা করছি বেসিক্যালি, গত 1 মাস আগে আমি নিজে একটা থিম বানাইছি, থিম অর্থাৎ আপওয়ার্ক নিয়ে, অর্থাৎ আপওয়ার্ক ইনভেস্ট নিয়ে প্রত্যেকটা জব পোস্টকে আমি ইন্ডিভিজুয়ালি যেটা ভিট করছি সেগুলো পুরো ডিটেলস, ক্লায়েন্ট আর্নিং কত, সে কি কি স্কিলের উপরে জব পোস্টটা করছে, তার টোটাল স্কিল গুলো, এগুলো সবগুলো আমি নোট করছি। নোট করার পরে যেটা দেখছি যে আমার এখানে আমি প্রায় অনেকগুলো বিট করার পর যেটা হচ্ছে আমার 30টা কিওয়ার্ড, অর্থাৎ বারবার রিপিট হচ্ছে। ধরেন HTML, CSS, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ওয়েব ডিজাইন, এই কিওয়ার্ড গুলো বারবার রিপিট হচ্ছে। সেটা আমার প্রোফাইলে কিওয়ার্ড গুলো দেব। বাট ওই যে ডেসক্রিপশন লেখার পরে থ্যাঙ্কস রিগার্ডস দেওয়ার পরে আমি সার্চ করে বা আমি রিসার্চ করে যে কিওয়ার্ড গুলো পাইছি সেগুলো নিচে দিলে সবচেয়ে বেটার। কারণ ওই যে আপওয়ার্ড এমন না যে ফাইবারের মতো না যে আমি 5টা কিওয়ার্ড দিলাম, ওই 5টা কিওয়ার্ডের উপর আমার প্রোফাইলটা র্যাঙ্ক করাবে। আপওয়ার্ক হচ্ছে যে আমি যেটা বুঝতেছি, আমার পুরো প্রোফাইলটার মধ্যে যদি আমার এই রিলেটেড কোনো ওয়ার্ডই থাকে, সে এটাকে সামনে আনার চেষ্টা করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনার প্রোফাইলটা যদি একেবারে নতুন হয়, সেই ক্ষেত্রে আপনি সাসপেন্ড হওয়ার পরে আমি যেটা করছি, এটা আমি 40টা পোর্টফোলিও দিছি। মানে এটার ক্ষেত্রে কোনো অলসতা ছিল না আমার, কারণ এইটা আমি যেটা বিশ্বাস করছি যে যেটা হচ্ছে যে এখানে আমার কিওয়ার্ড পুশ হচ্ছে। আমার তো তখন রিলেভেন্ট ওয়ার্ক দেখানোর কোনো রাস্তা নাই, সিম্পল লজিক, আমার প্রোফাইলে কোনো জব নাই, কোনো কিছু নাই, পোর্টফোলিও নাই। তো ওই যে 40টা পোর্টফোলিও করছি এবং এই কিওয়ার্ড গুলো পুশ করছি, ওইগুলোর উপরে দেখা যাচ্ছে যে আমি প্রোফাইলটা আরেকটু র্যাঙ্ক করছে। এরপরে হচ্ছে যে এক্সপিরিয়েন্স যে জায়গাটা আছে ওইখানে চেষ্টা করবেন যে ওই রিলেটেড কাজগুলো দেওয়ার জন্য, অর্থাৎ আপনার স্কিল আছে উইক্স বলেন, ওয়ার্ডপ্রেস বলেন বা যেটাই বলেন, ওটার উপরই এক্সপিরিয়েন্স গুলো দেওয়ার জন্য। এরপরে হচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যে ফিডব্যাক গুলো, যে আমরা তো আর ক্লায়েন্টকে বলতে পারি না তুমি আমাকে এইভাবে ফিডব্যাকটা লিখে দাও, বাট আমি আসলে কিছু ফিল করি যে এই জায়গা থেকে আসলে আমার প্রোফাইলটা 10% বুস্ট হয়। কোথা থেকে? যদি ধরেন আমি একটা এলিমেন্টাল ল্যান্ডিং পেজ দিছি, ক্লায়েন্ট আমার ফিডব্যাকের মধ্যে এলিমেন্টাল ল্যান্ডিং পেজটা যদি বলে যে সে একটা এলিমেন্টাল ল্যান্ডিং পেজ, ওয়াও একটা এলিমেন্টাল ল্যান্ডিং পেজ করে দিছে, এই এলিমেন্টাল ল্যান্ডিং পেজটা যদি ক্লায়েন্ট ফিডব্যাকে থাকে, আমার মনে হয় যে জব পোস্টে যখন বিট করে এটা 10% কি 5% এর মতন একটা পোস্ট করে, পোস্টের মতো কাজ করে। অবশ্যই রাইট। এটা হচ্ছে শর্ট সামারি। আচ্ছা, চমৎকার একটা আইডিয়া। এবং এই যে এখন এআই কিন্তু সামারি করতেছে আমাদের প্রোফাইল থেকে, কিওয়ার্ড গুলোকে সামারি করে আমাদের প্রোফাইলে শো করতেছে। এটা কিভাবে? এটা কিন্তু আমরা এই যে ও যেটা বললো, প্রোফাইলে অপটিমাইজেশনের যে ফ্যাক্টর গুলো, পোর্টফোলিওর মধ্যে কিওয়ার্ড, এক্সপেরিয়েন্সের মধ্যে কিওয়ার্ড ঢুকানো, ডেসক্রিপশনে কিওয়ার্ড ঢুকানো, ইভেন ক্লায়েন্টের যদি রিভিউটাও নেই, রিভিউটার মধ্যেও যদি ওই কিওয়ার্ডটা থাকে, এটাও আসলে একটা ফ্যাক্ট। এছাড়াও আমাদের আমি যে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি সেই রিলেটেড কাজগুলোর উপরও আসলে আমাদের এই কিওয়ার্ডটা ডিপেন্ড করে, এবং এই কিন্তু এখন ডিটেক্ট করে আমাদের প্রোফাইলে দেখাই দিতেছে এই ছেলেটা এই টপিকের উপরে স্পেশালিস্ট। তো চিন্তা করছি আমরা আসলে কোন জায়গায় চলে গেছি, তাই না? এখন আমার মানে আমি সবসময় যেটা বলি যে ও এখন শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, এলিমেন্টও নিয়ে বললো। এখন এখানে যদি আমি আসলে ঝড়াখিচুড়ি করে ফেলি, শপিফাইও দিলাম, উইক্সও দিলাম, অন্যান্য অনেকগুলোও দিলাম, তাহলে কি সবগুলো কিওয়ার্ড পুশ করতে গিয়ে আপনার কনফিউজ হয়ে যাবে এই ছেলেটা আসলে কিসের উপরে এক্সপার্ট, তাই না? এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে হয়তো আমার প্রোফাইলে যখন প্রচুর পরিমাণে কাজ চলে আসবে, আমি হয়তো একটু সাফল করতে পারি, একটা উইক্সের ভালো কাজ আসছে, বিট করলাম, তখন ক্লায়েন্ট কিন্তু দেখবে যে এই ছেলেটার রেটিং রিভিউ ভালো আছে, আশা করি পারবে, সেটা ডিফারেন্ট ফ্যাক্ট। কিন্তু প্রোফাইল র্যাঙ্কিং অর্থাৎ অটো ইনভাইটেশন, অটোমেটিক্যালি মেসেজ আসার জন্য, বা আপওয়ার্কে যখন ক্লায়েন্টরা ট্যালেন্ট লিখে সার্চ করে
তখন এই প্রোফাইলটা টপে নেওয়ার জন্য বা ইনভাইটেশন যখন ক্লিক করবে তখন প্রোফাইল অনেকগুলো তো আসে, এর মধ্যে টপে যাওয়ার জন্য দিস কিওয়ার্ডস আর ফ্যাক্টস। এই জন্য একটা বা দুইটা ছোট্ট ছোট্ট কিওয়ার্ডে যদি প্রোফাইলটা মানে অপটিমাইজ করা যায় দ্যাট উইল বি গ্রেট। যেটা হ্যাঁ, এখানে আসলে র্যান্ডম কিওয়ার্ড পুশ করাটা আমি মনে করি বোকামি, টোটালি বোকামি। এক হচ্ছে ক্লায়েন্ট তো কনফিউজড হবে, সবার আগে কনফিউজড হয়ে যাবে আপওয়ার্কের ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে একটা সিঙ্গেল নিশের উপরে কাজ করা যায়, বা আপনার তিনটা স্কিল আছে যেটা আপনি শুধু সিএমএস টাকে ফোকাস দেন যে আমি এনি কাইন্ড অফ সিএমএস এ কাজ করতে পারি, বাট এনি কাইন্ড অফ সিএমএস তো আসলে কিওয়ার্ড হতে পারে না, এটা তো অবশ্যই আপনি আপনার স্পেসিফিক কিওয়ার্ড বলতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে যেমন শপিপে আলাদা একটা সিএমএস, সেখানে গেলে দেখা যাচ্ছে শপিপের ভিতরে অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমার যেমন ওয়ার্ডপ্রেস হচ্ছে মেইন সিএমএস, সেখানে এলিমেন্টর আসছে আরেকটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হচ্ছে আরেকটা, এগুলো হচ্ছে সাইড কিওয়ার্ড, প্যারেন্ট তো হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক সেম লাইক আপনার ওয়ার্ডপ্রেস শপিপে উইক্স যদি বলেন তাহলে ওইখানে আসলে চাইল্ড কার আর প্যারেন্ট কার ওটাই বুঝতে হবে। তো আমার প্রোফাইলটা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে পড়া হলো, তো আমি তো কাজ করতেছি, আমি শপিপেরও কাজ নিছি, উইক্সেরও কাজ নিছি, থিম ডেভেলপমেন্টও নিছি, সেগুলো নেওয়া যায়, বাট আমার মনে হয় যে শুধু একটা নিশের উপরে কন্টিনিউ করে অ্যাকাউন্টটা গ্রো করাটা সবচেয়ে বেটার, যদি শর্টকাট কিছু করা যায়। আর র্যান্ডম হয়ে গেলে একটা পর্যায়ে আসলে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে টপে আনাটা সো মাচ টাফ হয়ে যায়, আমি যতটুকু বুঝি পূর্বের অভিজ্ঞতা থেকে। কারণ নতুন অ্যাকাউন্টটা যেটা হচ্ছে ছোট কিওয়ার্ডের উপরে যখন শুরু করেছে, এখন ওই কিওয়ার্ডের উপরে আমার দেখা যাচ্ছে পুরাতন অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টের পারফরম্যান্সটা ভালো হচ্ছে। এক্স্যাক্টলি। আর এখানে একটা জিনিস অ্যাড করি, আমার যদি মাল্টি স্কিল থাকে এটা ভালো। একটা ক্লায়েন্ট আমার কাছে একটা এমন জিনিস নিয়ে আসছে ই কমার্সে, সেটা উইক্স দিয়ে বানাতে চাইতেছে, বাট আমি দেখতেছি এখানে যে ফিচারগুলো সে চাইতেছে এটা শপিফাইতে বেটার হবে, তখন আমি ওকে শিফট করে শপিফাইতে নিয়ে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যে প্রোফাইল র্যাঙ্ক করার জন্য স্মল নিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা রায়হান, অবশ্যই। আর যদি বলে যে আমি যেটা নিশে কাজ করব, তাহলে আমি বলবো যে মাল্টি অ্যাকাউন্ট খোলাটাই ভালো। আচ্ছা রায়হান জানতে চাইছে, আচ্ছা লোগো ডিজাইনের কাজ করতে চায়। আচ্ছা হ্যাঁ, লোগো ডিজাইন গুড এনাফ, মার্কেট প্লেসে কাজ আছে যথেষ্ট পরিমাণে, এবং এটা একটা রিসার্চ মেথড আছে কোন কোন কিওয়ার্ডে আসলে কত পরিমাণ ফ্রিল্যান্সার আছে বা কি পরিমাণ কাজ আছে, এই দুটা রেশিও করে আমাদের আসলে ডিসাইড করতে হয় নিচটা আমি যাবো কিনা। আর 50+ কানেক্ট উইন হয়েছে, ভেরি নাইস। আর 50+ কানেক্ট দিয়ে হয়তো আমরা 3টা বা 4টা জবে মিট করতে পারবো, বাট এখান থেকে রেজাল্ট আনা রিয়েলি টাফ, উই হ্যাভ টু ইনভেস্ট মোর। আচ্ছা এখন আমাদের লাখের উপরে, এখন আমার একটা বিগ কনসার্ন আছে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসে মোস্টলি আমাদের এখানে যারা আইদার স্টুডেন্ট অথবা তাদের আসলে মানে ফ্যামিলি থেকে আসলে কোর্সের টাকাটা অ্যারেঞ্জ করছে, মোস্টলি আমি বলতেছি সবাই না, এটাই তার জন্য একটা বিগ বার্ডেন। এখন এখানে সে যখন মার্কেট প্লেস গুলোতে যাচ্ছে, ফাইবারে ফ্রিতে ট্রাই করতেছে, বাট আপওয়ার্কে যখন আসলে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা চলে আসে বা শুনতেছে, তখন ওই যে প্রোফাইল অপটিমাইজ করে ওভাবে রেখে দেয়, আর আসলে ইনভেস্ট করা হয় না। কিন্তু আমি দেখছি যারাই আসলে ট্রাই করছে, আমাদের আপওয়ার্কের টপ রেট ফ্রিল্যান্সার কিন্তু প্রচুর। তো এই জায়গাটার তোমার কাছে কি সলিউশন মনে হইতে পারে, বা এটা কি এরকম হতে পারে যে আমি মানে হয়তো এই 1 মাস কিছু ইনভেস্ট করলাম, হয়তো সামনে পারলাম না, আবার 2 মাস পর ইনভেস্ট করলাম, বা আবার যখন কিছু টাকা হলো ইনভেস্ট করলাম, এই প্রসেসটা কি অ্যাপ্লাই করলে কি কাজ হয়, নাকি আসলে কন্টিনিউয়াস একটা ইনভেস্টমেন্টের দরকার হয়? না, পৃথিবীতে তো আসলে কোনো কিছু সহজে পাওয়া যায় না। যেমন সেই খুব কষ্ট করে আপনার কাছে কোর্স করার জন্য ভর্তি হলো, সেই টাকাটা অনেক কষ্টে ম্যানেজ করছে, সিম্পল, সে কিছু শিখলো। তো সে তো জাস্ট এই যে আমরা যেরকম হচ্ছে যে একটা সরকারি চাকরি করতে হলে আমাদেরকে ফার্স্ট টাইম মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করতে হবে বা গ্রাজুয়েট হতে হবে, তারপর চাকরির জন্য প্রিপারেশন নিতে হবে, তারপর অনেকগুলো চাকরির পরীক্ষাতে এক্সাম দেওয়া লাগবে, তারপর কোথাও যদি চাকরি হয় তাহলে আমি চাকরি করলাম, ব্যাপারটা তো এভাবেই যাচ্ছে। সেম লাইক আমি, সে তো ফ্রিল্যান্সিং শেখার জন্য তার তো আসলে গ্রাজুয়েশন কি বা এই কি সেই কি এগুলো তো দেখা লাগতেছে না, সে যে কোনো বয়সেই শিখতে পারতেছে। তো সেম লাইক সে যদি আপনার কোর্সটা কমপ্লিট করতে পারলো 5,000 7,000 10,000 টাকা হোয়াট এভার যেটাই হোক, তো সেই ক্ষেত্রে সে আপওয়ার্কে ইনভেস্ট করলে, যেহেতু বিজ্ঞানের আমার মনে হয় যে এক্সপার্ট কারোর সাথে কনসালটেন্সি নেওয়া ভালো, করবেন বেডিতে প্রচুর আছে, যে ইভেন আমিও অনেকের সাথে এমনও সময় গেছে 1 ঘন্টা 2 ঘন্টা তাদেরকে পরামর্শ দিয়েছি। এমন কোনো ছেলে না যে পরামর্শ দেয় না, আমরা যারা এলিটে আছে তারা সবাই চেষ্টা করে যে তার সর্বোচ্চ তার এক্সপেরিমেন্ট যেটা হয়েছে এটা এখানে এক্সপ্লেন করার জন্য। তো ওই যে সিনিয়রদের কাছ থেকে বা এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমার মনে হয় যে একটু কষ্ট করে হলো 5,000 10,000 এইভাবে করে, 10,000 দরকার না, তুমি $50 $50 করে ট্রাই করো, $50 ইনভেস্ট করে $50 আনার চেষ্টা করো।
$50 আনো বা $100 আনো, এনাফ। সেই $100টা ভালোভাবে সার্ভিস একটা 5 স্টার নিয়ে আসো। পরে $100 তোমার তোলার দরকার নাই, তুমি ওটা রেখে দাও, রেখে আবার $50 ইনভেস্ট করো, আরো $50 রেখে দাও। ফর এক্সাম্পল আমি বিজনেস করলাম, আমার ইনভেস্ট হচ্ছে $5 লাখ। আমি $5 লাখ সেল করে $5 লাখ খরচ করে ফেললে তো আমার ব্যবসা সব শেষ। আমি পুঁজিও খেয়ে ফেললাম, লাভও খেয়ে ফেললাম। তো এখন যেটা হচ্ছে যে আমাকে তো এটা তো ফাইবার না যে আমি আমাকে অটো চলে আসলো, আমার গিকটা র্যাঙ্কে আছে, আমার ক্লায়েন্ট চলে আসলো, আমি ইনকাম করলাম, টাকাটা তুলে। যেহেতু এটা একটা পুরোটাই বিজনেস, পুরোটাই বিজনেস। ফ্রিল্যান্সিং কে টোটালি ফ্রি অফ কস্ট একটা সার্ভিস ভাবার কোনো মানে নাই, বা ফ্রি অফ ইনভেস্টদের ইনকাম এটা ভাবার কোনো মানে এটা টোটালি বোকামি। সেই ক্ষেত্রে যেহেতু এটা ইনভেস্ট, তুমি একটা বাজারে তুমি বা তোমার লোকাল যে বিজনেসটা যেভাবে করতা, বা তোমার একটা বিজনেস হলে যেভাবে ইউটিলাইজ করতা, ঠিক আপওয়ার্কে এভাবে করাটা আমি মনে করি যে গুড সলিউশন হতে পারে। আর যদি মনে করো যে আমি $100 ইনকাম করছি, $80 তুলে পেলি বা $70 তুলে পেলি, $30 ইনভেস্ট করবো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি একটা পর্যায়ে তুমি কানেক্টও পাচ্ছ না, তোমার অ্যাকাউন্টে হিউজ অ্যামাউন্টও নেই, তুমি কানেক্ট কিনতেও পারতেছো না, ভিডিও করতে পারছো। সো যতক্ষণ পর্যন্ত আসলে তোমার একটা গুড ফিগার রান হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে তুমি ওই টাকাটা ওই আপওয়ার্কের পিছনে রুলিং করাটাই সবচেয়ে বেস্ট সলিউশন। এক্স্যাক্টলি। চলো, আচ্ছা, জাস্ট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোনো বুটস্ট্র্যাপ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপওয়ার্কের ডিমান্ড কেমন? আচ্ছা, এটা একটা মজার কোশ্চেন। তো এটা আমি প্রায় পাই যে বেসিক্যালি আমরা সার্ভিস সেল করব, টেকনোলজি না। অনেক ক্লায়েন্টে তুমি যদি বলো আমি বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট বানাই দিব, তারপর আমি রিঅ্যাক্ট দিয়ে ওয়েবসাইট বানাবো, ওই টেকনিক্যাল টার্মগুলো বুঝেই না। বুঝেন, প্রোফাইল র্যাঙ্ক করার জন্য আমার এইচটিএমএল সিএসএস যে কোনো এগুলো ইউজ করবো না। সো আমি একটা মডার্ন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপ করবো। সো অ্যাজ এ ওয়েবসাইট ডেভেলপার আমার কিওয়ার্ডটা হবে। ফ্রন্ট এন্ডের কাজ আছে এখনো, বাট এআই আসার পর ফ্রন্ট এন্ডের ডিমান্ড অনেকটা কমছে, বিকজ আমাদের ম্যাক্সিমাম এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলো আমাদের আসলে ব্লগ থেকে ক্লড এগুলো খুব সহজেই করে দেয়। সো আমার সাজেশন দিচ্ছে ব্যাক এন্ডে কিছু জিনিস শিখে আমি যদি একটা কমপ্লিট সলিউশন দিতে পারি, আমি সেই সলিউশনটার আসলে মার্কেটিং করবো। একটা স্যাস প্রোডাক্ট ডেভেলপ করবো, বা স্যাস ল্যান্ডিং পেজ বানাবো, বা আমি একটা অ্যাপ্লিকেশনের ডেভেলপ করবো। মানে আমার মানে আমি বুঝতে পারছি আশা করি, মানে ফাইনাল যে কাজটা, মানে ফাইনাল যে ফিনিশ গুডটা, ওইটারই মার্কেটিং করবো। টেকনোলজি কি কি হবে এইগুলো দরকার নাই, ক্লায়েন্ট এগুলো বুঝে না, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট বুঝে না। এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই। আপনি যেটা বলছেন যে এটা ডিমান্ড কমে গেছে, কিন্তু যারা লাইভ দেখতেছে তারা বলবে তাহলে তো এটা শেখার দরকার নাই। এটা যদি আবার ভেবে থাকে তাহলে কিন্তু টোটালি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। তুমি যদি ডিজাইন না শিখে ডেভেলপমেন্টের দিকে যাও, তখন তুমি এইচটিএমএল সিএসএস জানো না, জাভাস্ক্রিপ্ট জানো না, তাহলে তো তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না। তোমার একটা সেকশনে ফাংশন লাগতেছে, তুমি কোডে জানো না, ডিজাইনের কোডে জানো না, তখন তো দেখা যাচ্ছে তুমি ওটা খুঁজে পাবে না। তো আমি মনে করি যে তুমি যদি ডিজাইন পার্টে থাকো, তুমি ডেভেলপমেন্টে সুইচ করো। যেটা হচ্ছে যে এখন এই আসার পর কমছে, এটা ঠিক আছে, এটা আমি মানি যে কমে গেছে, যেহেতু এটা একটা বেসিক কাজ, যেহেতু এটা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করে, এটা কোনো ফাংশনালিটি দিতে পারে না। সেই ক্ষেত্রে এটাকে সাথে নিয়ে আসলে সামনের দিকে আগানো দরকার, বা আমি আরো কিভাবে ডেভেলপমেন্ট গুলো শিখতে পারি। এই আর্টসে সে হয়তো এইচটিএমএল সিএসএস দিয়ে সে একটা ডিজাইন তোমাকে করে দিতে হেল্প করবে, সেটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, এটা আমি একটু ভেঙে বলি। ধরা যাক ও সাইফুল হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করে। এখন ওয়ার্ডপ্রেসের কোনো একটা থিমের ভিতরে এমন কিছু ডিজাইন আছে যেগুলো আমার চেঞ্জ করতে হবে। তা এখন আমি এআই দিয়ে গুতায় আমি একটা আউটকাম পাইলাম। হ্যাঁ, এখন এই আউটকামটা তো আমার বুঝতে হবে আসলে কোন জায়গাটাতে কি আছে, মানে এইচটিএমএল পার্ট কোনটা, সিএসএস পার্ট কোনটা। সিএসএস এ ক্লায়েন্ট বললো এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে, তখন আমার জানতে হবে যে আসলে নতুন ট্যাবে ওপেন করার জন্য আসলে কি কাজ করতে হয় এইচটিএমএল এর ভিতরে। তো মানে ভিতরের জিনিসগুলো তো অবশ্যই জানতে হবে। এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ভেরি ফান্ডামেন্টাল অফ ওয়েব ডেভেলপমেন্ট। সেটা আমি সিএমএস এ কাজ করি বা শুধুমাত্র কোডিং দিয়ে কাজ করি, জানতেই হবে আর কি। হ্যাঁ, বাট আমি যেটা বললাম যে আমি ফিনিশ প্রোডাক্ট দিয়ে মার্কেটিংটা করব। আমি ক্লায়েন্টকে আমার মানে আমার প্রোফাইলের মধ্যে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ হয়তো ডেসক্রিপশনে থাকতে পারে কি কি টেকনোলজি, কিন্তু আমার প্রোডাক্ট টাইটেলটা হবে বা কিওয়ার্ডটা হবে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, এই জিনিসটা আর কি। আচ্ছা, এখন আমরা লোগো ডিজাইন সার্ভিস সেল করতে চাই। খারাপ হবে না ভাইয়া, লোগো ডিজাইন সার্ভিস সেল করতে পারো। অনেকক্ষণ ধরে কোশ্চেন করতেছো ভাইয়া। লোগো ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম হয় মাস্কট লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো, আরেকটু নিশটাকে ন্যারো ডাউন যদি করা যায়, স্পেসিফিক লোগো তো অনেক টাইপের হয়, এটা একটু বেটার। বা অনেকে দেখা যায় শুধুমাত্র স্পোর্টস লোগো বানায়, বা হ্যাঁ স্পোর্টস এর মানে লোগো হইতে পারে, বা শুধুমাত্র স্যাস লোগো, নিশ বেসও আমরা টার্গেট করতে পারি। আচ্ছা, বিগিনার ফ্রেন্ডলি কোনটা, আপওয়ার্ক না ফাইবার সাইবার সিকিউরিটির জন্য? বিগিনার ফ্রেন্ডলি অবশ্যই সবসময় ফাইবার। আপওয়ার্কে আসলে কাজ করতে গেলে মোস্টলি কমিউনিকেশন গুলোতে খুব পারদর্শী একটা ভালো এক্সপেরিয়েন্স লাগে, অর্থাৎ ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে সবকিছুতে এক্সপার্ট হতে হবে এক কথা। যেটা আমার মনে হয় যে ফাইবারে ট্রাই করে 10-12টা ক্লায়েন্টের সাথে কাজ করে, আর সবচেয়ে আরো ভালো হয় যে তুমি ভালো একটা রেভিনিউ ফাইবার থেকে এনে
আপওয়ার্কে ইনভেস্ট করতে পারো। ইনভেস্ট একেবারে যে তুমি কাজ শিখে আপওয়ার্কে ঢুকে গেলে সেই ক্ষেত্রে আসলে সবাই হবে, একটু হতাশ হবে, এটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এখন এই যে মিটিং, ক্লায়েন্টের মিটিং গুলোর ক্ষেত্রে তোমার কি আসলে মোস্টলি ভিডিও কলে আসে মিটিং করতে হয় নাকি মেসেজে আসলে কনভার্ট হয়ে যায় মোস্টলি আপওয়ার্কের ক্ষেত্রে আর কি? বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি ক্লায়েন্টকে বলি তুমি মিটিং আসো, আচ্ছা, সে মিটিং না করতে চাইলেও আমি বলি যে তুমি মিটিং আসো, কারণ লিখে যেটা প্রকাশ করা যায় না সেটা কিন্তু মিটিং আরো ভালো প্রকাশ করা যায়। ভেরি ট্রু ভেরি ট্রু। তো এই কারণে আমি সবসময় ক্লায়েন্টকে মিটিং করার জন্য ইনভাইট করি। আচ্ছা, এখন একটা ক্লায়েন্টের কাজ মেসেজ আসলো, ওরে এই জিনিসগুলো লাগবে। এখন আমি যদি বলি তুমি আসলে কিছু ক্লায়েন্টকে কনভিন্স, আপওয়ার্কের ক্ষেত্রে এটা হয় মেসেজ সব ঠিকঠাক আছে, হায়ার করতে গিয়ে 10 দিন 15 দিন লাগাই দিছে বা এক সপ্তাহ পরে ক্লায়েন্ট আসছে। ফাইবারে কিন্তু ইনস্ট্যান্ট ওদের থিঙ্কিং থাকে আমার 12 ঘন্টার মধ্যে কাজ লাগবে, এখনই হায়ার করবো। বাট আপওয়ার্কে ক্লায়েন্ট একটু ঘুরে ফিরে দেখে, সব ফ্রিল্যান্সারের সাথে কথা বলে, বাজেট জাজ করে, তারপরে ফাইনালি ডিসাইড করে যে এর সাথে কাজ করবো। হ্যাঁ, এই জায়গায় একটা কুইক মানে কনভার্সন, একটা ক্লায়েন্ট ল্যান্ড করলো, সেটাকে অর্ডারে কনভার্ট করা বা প্রজেক্টে কনভার্ট করার জন্য কি কি টেকনিক হইতে পারে? এখানে যেটা করি যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যারা মিটিং করতে চায় না, মিটিং আসলে তো তার সাথে আমার অনেক কথা হবে সেটা আমি জানি, বাট যারা মিটিং করতে চায় না তো সে তো আমাকে প্রথমে নক দেয়, অর্থাৎ আমি যখন বিট করলাম ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে সে আমাকে মেসেজটা দিচ্ছে বা সে যখন আমাকে ইনভাইট পাঠাচ্ছে ইনভাইটেশনের উপরে ডিপেন্ড করে সে মেসেজটা পাঠাচ্ছে। অর্থাৎ তার জব রিকোয়ারমেন্ট আমি ভালোভাবে পড়ে যেটা বলি সেটা হচ্ছে যে তাকে এখানে এমন কিছু কোশ্চেন করি যেটা হচ্ছে যে তার মাথার ভিতরে নাই, অর্থাৎ সে জানে যে আমি একটা ল্যান্ডিং পেজ করবো, কিন্তু আমি এমন একটা কোশ্চেন করি যেটা আসলে ল্যান্ডিং পেজে এই জিনিসটা থাকলে আরো খুব ভালো হবে। অর্থাৎ এটা অপারও না, জাস্ট হচ্ছে একটা সাজেশন দিই তাকে আমি, এক কথা যেটা যে তুমি কি এই জিনিসটা ল্যান্ডিং পেজের সাথে অ্যাড করতে চাও, তখন সে হয়তো এই জিনিসটা জানে তার মাথায় ছিল না, বা সে আমাকে কোশ্চেন করে এটা করলে কি বেনিফিট, ঠিক আছে, তখন আমি তাকে এক্সপ্লেইন করে দেখা যাচ্ছে যে হ্যাঁ সে তো জাস্ট একটা সিম্পল লজিক, আমি আপনাকে এই ধরনের প্রপোজ, আপনি তো জাস্ট থিঙ্কিং করবেন যে হয় সে এই ধরনের সার্ভিসগুলো দিয়ে অভ্যস্ত বা সে ভালো পারবে। তো ওইটা ওইভাবেই আমি আসলে ক্লায়েন্টগুলোকে কনভিন্স করার চেষ্টা করি। আর দেখা যাচ্ছে আমরা পৃথিবীতে মানুষগুলো এক একজন এক এক মেন্টালিটি, কার ভিতর কি আছে, আর আমরা বাংলাদেশে বসে ইউএসএ তে সার্ভিস দিচ্ছি, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট কনভিন্স হয় যেটা হচ্ছে যে দুই একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে চলে যাচ্ছে। আপনি যেটা বলছেন যে 1 মাস পরে 2 মাস পরে, হ্যাঁ এটাও হয় যে 1 মাস পরে আইসা আবার বলতেছে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারি না, এখন ফ্রি আছো কিনা আমরা প্রজেক্টটা রান করি। রাইট রাইট রাইট। এভাবে যাচ্ছে। তো আমি মনে করি যে আসলে একটা ক্লায়েন্ট আসলে তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে একটা ফর্মালিটির মধ্যে, যে যেটা হচ্ছে যে তুমি কখনো তোমার ভূমিকাটা হবে যে আমি এজ এ মার্কেটার, অর্থাৎ আমার প্রোডাক্ট সেল করার জন্য আমি মার্কেটিং করতেছি, আমার স্কিলটা সেল করার জন্য আমি মার্কেটিং করতেছি। আবার তুমি কখনো তার সাথে এমন অ্যাটিটিউড দেখাতে হবে আমি একজন প্রো ডেভেলপার, ঠিক আছে, আমার মতো ডেভেলপার তুমি আর পাবা না। অর্থাৎ আমাকে যখন যেটা আমি ওইভাবে আসলে প্লে করতে হবে। আচ্ছা, এখন আগে তোমার একটা ছিল যে একটু আগে বললা লাইভে যে ইউটিউব গুগল ছিল তোমার টিচার, এখন এআই হচ্ছে তোমার টিচার, যেটা আমরা এখন কোশ্চেন আনসারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি। তো এই জায়গাটাতে তুমি কোন কোন এআই গুলা মোস্টলি আসলে ব্যবহার করতেছো এখন, বা তোমার পছন্দের এআই কি কি? ভাই আমি তো প্রায় সময় আমি চ্যাট জিপিটি ইউজ করি, শুধু কভার লেটার লিখি, আর হচ্ছে যে মাঝে মাঝে কখনো কোডে যদি প্রবলেম হয়, খুব বিরক্ত হয়ে গেছি আর ভালো লাগতেছে না খুঁজে বের করতে, তখন একে বলি দেখ এখানে কি সমস্যা হয়েছে, আমার এই কারণে এই সমস্যাটা সলভ হচ্ছে না। আমি আসলে চ্যাট জিপিটির উপরে আমার আজকে 1 বছর যাচ্ছে। আচ্ছা, এখন এই যে এআই যুগে এসে অনেকে ভয় পেতেছে, ধরো তুমি সিএমএস নিয়ে কাজ করতেছো, ওয়েবসাইট ডেভেলপ করতেছো, বা নতুন যারা আসলে এই সেক্টরটাতে আসতে যাচ্ছে, সাজেশন প্লাস এই যে এআই অ্যাডপশন, এই দুইটা পয়েন্ট দিয়ে যদি একদম শেষের দিকে কিছু বলতাম, আমরা শেষের দিকে চলে আসছি একবারে। সাজেশনটা বলতে আমি আসলে কোন সাজেশনটা দেবো, তার লার্নিং এর পারপাস, মানে একদম নতুন অবস্থায় সে শিখতে চাচ্ছে, ডিসিশন নিতে পারতেছে না, যে এখন অনেকে থিঙ্কিং আছে যে ভাই একটা এআই তো ওয়েবসাইট বানায় ফেলাইতেছে, তাহলে আমার কি দরকার? হ্যাঁ, মানে এটা একটা কমন আমার কি করা দরকার। আচ্ছা এটা হচ্ছে যে ওই যে আপনার এই যে রবিউল ভাই, যে কি জানেন উনি রবিউল ভাই, আপনার রবিউল জাভা স্ক্রিপ্টের ইয়ে ছিল যে, হ্যাঁ, তো উনার একটা ইয়েতে দেখছিলাম যে উনি এই কথাটা বলছে এবং আমি ওটাই বিলিভ করতাম, কিন্তু পাবলিকটা আসলে ওই জিনিসটা আমি বুঝাতে পারতাম না, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে এই আসলে যে আমি তো শুরুতেই বলছি এআই কে আমি খুব এনজয় করি এবং সে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এআই আসলে যে আমাকে খেয়ে ফেলতেছে, এই করে ফেলতেছে, সেই করে এআইটা বানাইলো কারা, আমাদের মতো ডেভেলপাররাই তো বানাইছে, এই তো অটোমেটিক্যালি হয়ে যায় নাই।
সে কি করতেছে, আমরা ইউটিউবে যাইতাম, একটা দেখা যাচ্ছে যে একটা ডিজাইন পাচ্ছি না, জাভা যে কিউরি লাইব্রেরিতে গিয়ে ওই ডিজাইনটাকে দেখতাম, এই রিলেটেড যে কিউরি লাইব্রেরিতে এই ডিজাইনটা আছে কিনা বুটস্ট্র্যাপে যাইতাম বা গুগল স্টাডি করতাম, প্রচুর ডকুমেন্টেশন করতাম, এক কথা যেটা প্রচুর ডকুমেন্টেশন পড়া হইতে। এখন আসলে ওই ডকুমেন্টেশনটা পড়া হয় না। আমি যখন থিম ডেভেলপমেন্ট শিখছি প্রচুর ডকুমেন্টেশন পড়ছি, এখন আর ওই ডকুমেন্টেশনে যাই না। এখন হচ্ছে যে এআই কে বলি যে দেখো আমি এতটুকু পর্যন্ত করছি, আমি আসলে এই জিনিসটা চাচ্ছি এইভাবে এভাবে করো। তো সে তো তার মতো আউটপুট হয়। এআই তো মাঝে মাঝে মাতলামি করে। তো এখন এআই মাতলামি করবে, তুমি এআই মাতলামিও বুঝতেছো না, তুমি কোড স্ট্রাকচারও বুঝতেছো না, তোমার বেসিক জিনিসটাও নাই বা ফান্ডামেন্টাল জিনিসটাও নাই, তাহলে তোমার কাছে তো এটা বোরিং লাগবে যে আমি তো কিছু বুঝতেছি না। তা আমি আসলে এক্ষেত্রে যে পরামর্শটা দেব, ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই, একটা সময় গুগল আসার পর বলছে যে গুগলে সব পাওয়া যায়, এখন আর কিছু করার দরকার নেই, সিম্পল লজিক। কিন্তু আসলে মানুষ গুগল থেকে হেল্প করবে। এখন এই আসছে এমন, এটা একটা হাইপ তুলতেছে, এটা আসলে আমার কাছে টোটালি হাইপ মনে হচ্ছে। আসলে এটা ডেঞ্জারাস কিছু না, যেটা হচ্ছে গুগলকে আমি 10টা ব্রাউজারে গিয়ে ইনফরমেশনটা পাইতাম, এই দেখা যাচ্ছে 10টা সাইটে গিয়ে দেখা যাচ্ছে যে আমার যে প্রবলেমটা সেই 10টা সাইট থেকে গিয়ে একটা সাইটে হয়তো প্রবলেম বা সলিউশনটা পাইতাম। এখন যেটা হচ্ছে আমাদের 10টা সাইটে ব্রাউজ করা লাগতেছে না, আমি এআই কে জিজ্ঞেস করতেছি, এআই আমাকে সলিউশনটা দিচ্ছে। ডিফারেন্ট এতটুকু, অর্থাৎ আমার আগে 1 ঘন্টা সময় নষ্ট হইতো, এখন আমি এটা 10 মিনিটে বের করতে পারতেছি। এক্স্যাক্টলি। আর যে জিনিসটা যে ভাইব কোড, এই কোড সেই কোড, এবং দেখা যাচ্ছে যে যে লেগুন অনুপাতে অনেক ধরনের ইয়ে আসতেছে, তারা এগুলো ইয়ে করতেছে। ভাই আমার কথা হলো, আমি একটা সাইট ডেভেলপ করলাম, আমার কাজটা আরেকজন হিউম্যান ডেভেলপার সেটা ডেভেলপ করতেছে, ভাইব কোড সে তার স্ট্রাকচার করতেছে, এই কোডটাকে কিন্তু ডেভেলপ করার মতো ক্যাপাবিলিটি আমার সবাই নাই। এই কোড তো সে সে ওই নিশের উপর করতেছে না যে আমি পিএইচপি লারাভেল দিয়ে করব, সে কখনো পিএইচপি লারাভেল দিয়ে করতেছে, কখনো নোড জেএস দিয়ে করতেছে, কখনো আবার পাইথন দিয়ে করতেছে। আমি দেখছি এমন অনেক অনেক জিনিস আছে যে এইভাবে সে র্যান্ডমলি করতেছে। তো এটাতে একটা পর্যায়ে যাই আসলে হিউম্যান যখন এটাকে ডেভেলপ করার প্রয়োজন মনে করবে, তখন তো আর পারবে না, ওই তাকে ভাইব কোডের ইয়ে দিয়ে করতে হচ্ছে। তা আমার মনে হয় যে শর্টকাট কোন সলিউশনের জন্য এই পারফেক্ট, বাট লং টার্ম কোন সলিউশনের জন্য এই পারফেক্ট না। আমি যদি একটু বলি যে একটা সময় মানুষ কৃষি কাজ করত, তখন ট্র্যাক্টর আসলো, আরো কি কি কৃষি যন্ত্রপাতি আসলো, তখন কি বলে কৃষি বিপ্লব হয়েছে। এখন প্রযুক্তির বিপ্লব হচ্ছে, বাট যারা কৃষি কাজ করতো, যারা লেবার বলি আমরা, আঞ্চলিক ভাষা যেটাকে বদুল্লাহ বলি, এদের ডিমান্ড কি কমে গেছে? এদের ডিমান্ড তো কমে নাই। ওদের পার ডে স্যালারি, পার ডে হাজিরা ছিল 200 টাকা, এখন তো তাদের পার ডে হচ্ছে 800 টাকা। ট্র্যাক্টরও লাগতেছে বা কৃষি যে যন্ত্রপাতিগুলো এগুলো কিন্তু আমাদের লাগতেছে, পাশাপাশি আমাদের লেবারও লাগতেছে। ঠিক সেম লাইক আমি মনে করি এটাও ঠিক এইভাবেই নেওয়া দরকার সবাইকে। চমৎকার চমৎকার একটা সামারি পাইলাম। বেসিক্যালি অ্যাডপশন এআই কে নিজের মধ্যে নিতে হবে। যেহেতু একটা কাজ আমি এআই দিয়ে অল্প সময় করতে পারতেছি, এটা পার্শিয়াল পার্ট, কিন্তু হ্যাঁ একটা ফুল একটা ডেভেলপমেন্টের কাজ দিল, ওইটার একটা পার্শিয়াল পার্ট আমি এআই এর হেল্প নিয়ে খুব দ্রুত যদি করতে পারি, আমার ম্যানুয়াল কাজ করার দরকার নেই। ওই জায়গাটা আমি কেন টাইম ওয়েস্ট করবো, যেটা সাইফুল শাকিল বললো। তার মানে ওই জায়গাটার হেল্প নিয়ে কিন্তু কিছু জায়গায় হিউম্যান টাচ অবশ্যই লাগবে, যে জায়গাগুলো আসলে এআই দিয়ে রিপ্লেস করা এখনো সম্ভব হয়নি, হয়তো সামনে হইতে পারে। তারপরে এআই কে আসলে ভয় পাওয়া যাবে না, এআই কে আসলে অ্যাডপ্ট করতে হবে। অ্যাডপ্ট করে এআইটাকে এআই যে সমস্ত কাজগুলো রিপ্লেস করে ওগুলো বাদ দিতে হবে। যেমন আগে আমরা ফটো রিটাচিং করতাম, ফটোশপ দিয়ে কত সুন্দর করে, এখন আমি 1 মিনিটের মধ্যে সাইডে দিলে পেয়ে যাচ্ছে। তার মানে কি এটা একটা ডেড স্কিল। তো এই এরকম ডেড স্কিলে যাওয়া যাবে না, বাট যে স্কিলগুলো আসলে চলে আসবে সেই জায়গাগুলোতে এআই তে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমার হ্যান্ড টাচ ছাড়া এআই দিয়ে সহজে করতে পারতেছি, ওই জায়গায় এআই অ্যাডপশনের দরকার আছে। তো অবশ্যই এআই ইজ ব্লেসিং ফর আস, তারপর কিছু নেই। আর সাইফুল শাকিল, তো ফ্রিল্যান্সিং যদি আমি কম্পেয়ার করি, এখানে আরেকটা কথা আমি বারবার বলি, আমি সবাইকে বলি, এখানে একটা আমি লাইভে মেসেজ করি, ভাই তুমি বেসিক জানলে হবে না, বেসিকটাকে ভালোভাবে জানতে হবে। এক কথা যেটা, তখন তুমি একে ব্যবহার করে মজা পাবে। যদি তুমি বেসিক কোন রকম জানো, ব্যবহার করে বাকিটা করে ফেলবে, তাহলে ভাই মাপ চাই, তুমি পারবা না জীবনে। দেখবা যে তোমার এমনও দেখা যাচ্ছে যে এআই তো কমান্ড উল্টাপাল্টা করে, এটা বলা মানে কি বলবো, এটার ব্যাপারে প্রচুর সমালোচনা করা যাবে। বাট যদি তুমি ভালো বেসিক জানো, একেবারে ভালো বেসিক জানো, তাহলে তুমি এআই ইউজ করে মজা পাবে। তো সেক্ষেত্রে আমার সাজেশনটা হচ্ছে তোমাকে যেটাই শিখো একটু ভালোভাবে শিখবা, আর এই অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবা, তাহলে দেখা যাচ্ছে তুমি কাজের একটা ফ্লো পাবে, এবং দেখা যাচ্ছে তুমি কাজ করার মজা পাবে, এবং তোমার টাইম অনেক সেভ হবে। এক কথা চমৎকার। থ্যাংক ইউ সাইফুল শাকিল। কথা বলতেছিলাম আমাদের এলিট ফ্রিল্যান্সার সাইফুল শাকিল প্রায় 500-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে আপওয়ার্কে, এবং আপওয়ার্কে টপ রেট ফ্রিল্যান্সার।
এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট যে কোনো ফ্রিল্যান্সারের জন্য। এবং আমি নিজেও আসলে সাইফুলের কাছ থেকে অনেক কিছু শিখছি লাইভে। সো আশা করি যারা লার্নার যারা আছে তাদের জন্য কিন্তু হিউজ একটা এক্সপিরিয়েন্স। এই যে প্রায় আমরা 1 ঘন্টার মতো একটা লাইভ কন্ডাক্ট করলাম। তো যারা লাইভটা মিস করে ফেলছো, আই হোপ আবার পরবর্তীতে দেখে নিতে পারবা। সাইফুল শাকিল ইজ দেয়ার ফর অল অফ ইউ যাদের নতুন ফ্রিল্যান্সার আছে, প্রোফাইলটা ট্যাগ করা আছে। সো ইউ ক্যান নক হিম, আস্ক হিম। এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে আসলে ঠেকে না শিখে আসলে দেখে শেখাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইনফ্লুয়েন্সার সিনিয়র কেউ কাউকে শিখিয়ে দিবে না। থ্যাংক ইউ সাইফুল ফর ইউর টাইম, অনেক ইম্পর্টেন্ট টাইম থেকে আসলে আমাদেরকে টাইম দিচ্ছ এবং নতুনদের জন্য অনেক ইনফরমেশন শেয়ার করলা। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আরো কিছু বছর পর যখন আরো অনেকগুলো অর্ডার কমপ্লিট হবে, আবার দেখা হবে, আবার কিছু নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আমরা লাইভে আসবো। থ্যাংক ইউ সাইফুল শাকিল। লাস্টে সবার জন্য যদি কিছু বলার থাকে, বাই বাই। লাস্টে সবার জন্য কিছু যদি বলার থাকে। না, আমার আপাতত সবার জন্য কিছু বলার নাই। অর্থাৎ যেটা হচ্ছে যে সবসময় যেটা থাকে যে এখন আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পরে দুটা জিনিস মাথা থেকে ফেলে দিতে হবে। যে ফ্রিল্যান্সিং মানে লাখ লাখ টাকা, সেটা কখনো মানে মাথায় নেওয়া যাবে না। সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা শিখতেছি আমার স্কিল ডেভেলপ করার জন্য। সেটা হয়তো আমাকে মানি জেনারেট করতে সাহায্য করবে, বা কোথাও আমি জব করি বা যেটাই করি সার্ভিস সেল করতে সাহায্য করবে, যে কোনো কিছু। বাট এটাকে আসলে মানি জেনারেট করার জন্য যে শিখতে হবে ব্যাপারটা, ওইভাবে না নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেটার। আর কোডম্যান বিডি তো আছে, কোডম্যান বিডির ব্যাপারে আমি আসলে নতুন ভাবে কিছু বলতে চাই না, মিনাজের ব্যাপারেও নতুন ভাবে কিছু বলতে চাই না। আমি জানি না আমি কি পরিমাণ, অর্থাৎ আমার লোকাল এলাকাতে প্রচুর সেমিনার হয়, বা রিসেন্টলি কিছু সেমিনার হয়েছে, আমি ওইখানেও আপনার কথা বলছি যে যারা ওয়ার্ডপ্রেস সিএমএস শিখতে চাও, কোডম্যান বিডি আছে, ভালো ইনস্টিটিউট আছে, তোমরা ওনাদের সাথে কথা বলো। আর এখানে তাদের নাম বললাম না, আপনি অনেকে চিনেন আমার ওইখানে সেমিনারে যারা অ্যাটেন্ড করছিল। তো সবার জন্য আসলে শুভকামনা রইলো। আর হচ্ছে যে আমার জন্য দোয়া করবেন সবাই, এ হচ্ছে কথা। থ্যাংক ইউ সাইফুল ফর ইউর টাইম। সবাইকে টাটা বাই বাই। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে নতুন কোনো ফ্রিল্যান্সারের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।